নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আজকে আমরা ভাস্কর চক্রবর্তীর কবিতা পড়ব। ভাস্কর চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ নীল রঙের গ্রহ। নীল রঙের গ্রহ এই কাব্যগ্রন্থটির কবিতাগুলির রচনাকাল 1966 থেকে 1998। একটা দীর্ঘ সময়ের জীবনের একটা দীর্ঘ সময়ের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ভাবনা চিন্তায়, বিভিন্ন অভিজ্ঞতায়, বিভিন্ন পরিস্থিতিতে আগত বিভিন্ন রকমের কবিতার সম্ভবত এখানে সমন্বয় ঘটেছে বলে আমার বিশ্বাস। 40টা কবিতা আছে। যে কবিতাগুলো একসঙ্গে এই গ্রন্থের মধ্যে গ্রন্থিত হয়েছে তার মধ্যবর্তীকালীন সময়ে কি ভাস্কর চক্রবর্তীর আর কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি, সেটা জানতে গেলে আমাদের একটু তথ্যের সন্ধান করতে হবে। তথ্যের সন্ধান করে দেখা যাচ্ছে কবির অন্য একটি কাব্যগ্রন্থ জিরাফের ভাষা, যেটির কবিতাগুলির রচনাকাল 1997 থেকে 2004 অবধি, অর্থাৎ 97 এবং 98 সালে এই 2 বছরে যেসব কবিতা লিখেছিলেন সেই কবিতার কিছুটা অংশ এই জিরাফের ভাষার মধ্যে রয়েছে, আবার ওই 2 বছরেরই কিছুটা অংশ এই নীল রঙের গ্রহ এই বইটির মধ্যে রয়েছে। কিরকম আছো মানুষেরা এরও রচনাকাল 1997 থেকে 2004 মধ্যে। তার মানে এই বইটির মধ্যে যে সমস্ত কবিতা রয়েছে তার মধ্যে 97 এবং 98 সালে লেখা কিছু কবিতা রয়েছে, আবার ওই 97 এবং 98 সালের কিছু কবিতাও নীল রঙের গ্রহ এই কাব্যগ্রন্থটির মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, তুমি আমার ঘুম এই কাব্যগ্রন্থটির রচনাকাল, মানে কবিতাগুলির রচনাকাল 1992 থেকে 1997, বেশ দীর্ঘ একটা সময়। 92 সালকে এবং 97 সালকে ধরলে 6 বছর। অর্থাৎ এই যে নীল রঙের গ্রহ এই বইটির রচনাকালের মধ্যেকার 6 বছরের কবিতা তুমি আমার ঘুমের মধ্যে রয়েছে, আবার ওই সময়ের কিছু রচনাকালের কিছু কবিতা নীল রঙের গ্রহটিতে রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কবির বিভিন্ন সময়ের দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন লেখা কবিতা, যেগুলো অন্য কোনো গ্রন্থে গ্রন্থিত হয়নি, সেগুলো তার একটা প্যাটার্ন, বৈশিষ্ট্য, কিছু একটা ব্যাপারকে লক্ষ্য করে কবি হয়তো এই কাব্যগ্রন্থটি তৈরি করেছিলেন নীল রঙের গ্রহ। দেখি আরেকটু তথ্যের সন্ধান করা যাক। নীল রঙের গ্রহ এই বইটি ভাস্কর চক্রবর্তীর 8ম কবিতার বই। 1999 সালের জানুয়ারি মাসে বইমেলায় প্রথম প্রকাশিত হয়। প্রকাশক ছিল প্রচ্ছায়া। প্রচ্ছায়া থেকে সৌনক বর্মন বইটি প্রকাশ করেছিলেন। প্রচ্ছদ এঁকেছিলেন সুচিস্মিতা ঘটক। সাদা কালো প্রচ্ছদে নীল রঙে লেখা গ্রন্থ নাম। কবিতাটি বললাম, আগেই বলেছি যে 1966 থেকে 1998
দীর্ঘ 32 বছরের কবিতা এর মধ্যে গ্রন্থিত হয়েছিল। আরো কিছু তথ্য আমরা পেতে পারি, কিন্তু আমরা আর অতিরিক্ত তথ্যের দিকে যাব না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কবিতা পড়া। প্রবেশকের মধ্যে তিনি লিখছেন, যা কিছু গড়ে উঠেছে আমার জীবনে অথবা ঝরে পড়েছে শুধুই দূর দেশের হাওয়া, অথবা ঘর থেকে শোনা কোনো দূরের গান। যা কিছু আমাকে উপহার দিয়েছে অথবা কেড়ে নিয়েছে হঠাৎ, সাদা হাড়ের ভেতর থেকে উঠে আমি আবার গান গাই। হে পুরনো হারমোনিয়াম, তুমি ফিরে এসো আমার কাছে। এটি ছিল প্রবেশকের লেখা কয়েকটি লাইন। এরপর আমরা কবিতা পাঠের মধ্যে ঢুকব। প্রথম কবিতাটির নাম আনন্দ। মৃত্যুর পরেও আমি কবিতা লিখে পাঠিয়ে দেব তোমাদের। সারা জীবন অদ্ভুত একটা মেয়ের কাছে তোমরা চিঠির পর চিঠি লিখবে আর ঘুষোঘুষি করবে, আর হাওয়া এসে ধাক্কা মারবে তোমাদের ফাঁকা জীবনে। তোমরা ভালোবাসার কথা কিছুই জানো না, তোমরা আনন্দের কথা কিছুই জানো না। সারা সকাল আমি কবিতা লিখব, সারা দুপুর আমি কবিতা লিখব, আর সারা দিন নীল একটা হাওয়া বইবে আমার জন্যে, আর পাখিরা আমার জন্য উঠতে উঠতে নিয়ে আসবে কলকাতার খবর। কলকাতার খবর পাওয়ার আনন্দে তিনি মৃত্যুর পরেও কবিতা লিখে আমাদের পাঠিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন। পরের কবিতাটি ছুরি। আমার ছিল আমার নারী দুপুরবেলা, হলুদ শাড়ি, সবুজ শাড়ি, জলের শাড়ি। দুপুরবেলা আমার ছিল কথাবার্তা, আমার ছিল সাদা বাতাস, মেঘলা দিন। ছিল আমার গোপন খেলা, গোপন ঘরে, আঁচলে টান, মৃদু চমক, প্রাচীন গান। পাখি কেমন ধন্যবাদ জানিয়ে যায়, জেনেছিলাম সারা দুপুর যখন চুপ। এক নিমেষে গড়িয়ে যায় কত বছর। আমার ছিল জলের শাড়ি, গোপন দিন, একটি নারী, একটি মুখ, একটি হাসি। পৃথিবীটাকে কি পরিমাণ পাল্টে দেয়। আমার ছিল বিকেল বেলা, অসীম সুখ। আমার ছিল নীরব দিন, হেঁটে বেড়ানো। একটি ছুরি এগিয়ে আসে, পিছিয়ে যায়, এখন শুধু ওষুধ আর নিবিড় ঘুম। পরের কবিতা হাত বোমা নয়। শিউরে উঠি যখনই মনে পড়ে গত শীতের কথা। এবারের শীতেও অবস্থা বেশ ঘোরালো। উহ, কি যাচ্ছে তাই সব দিনগুলো কাটাচ্ছি। দুলালের মা মারা গেল পরশুদিন। আমি কি ভুলে যাচ্ছি কিভাবে বেঁচে থাকতে হয়? এ কোন দেশে এসে পৌঁছলাম আমি ঠিক বুঝে উঠতে পারছি না। 11 টাকা না দিয়েই শামসের ইউরোপ বেড়াতে গেছে। বুদ্ধদেব এখন বার্লিন না কলকাতায়। মশাই শুনুন, আপনি কি জানেন বাংলা কবিতা এখন ঠিক কোন দিকে চলেছে? মৃত্যুর কথা ভাবতে ভাবতেও আমি বেঁচে আছি বটে। কোথায় বিটোফেনের চিঠিপত্র? আমি আর একবার ওইসব পড়ে দেখতে চাই।
আমার পুরনো জীবন আমি ভাঁজ করে রেখে রেখে দিতে চাই সুটকেসে। ভাবতেই পারি না কি শান্ত আর সুন্দর আর পবিত্র থাকি আমি যখন তোমার কাছে যাই। মশাই শুনুন, আপনি কি জানেন বাংলা কবিতা এখন ঠিক কোন দিকে চলছে? এই মুহূর্তে আমাদের অনেকের মনেও হয়তো এই ধরনের একটি জিজ্ঞাসা থাকতেই পারে। এখন এই যে কবিতাগুলি লেখা হচ্ছে, এই কবিতাগুলি যে পড়া হচ্ছে, এই 32 বছরের মধ্যে এই কবিতাগুলি কখন কোন বছরে লেখা হয়েছে, আগে পরে সময়কালটা যদি আরো সুনির্দিষ্ট করে জানা যেত, তাহলে কবির ওই সময়কালের মানসিক গঠনটাকে আরো ধরতে সুবিধে হতো। যদিও আমাদের উদ্দেশ্য শুধু কবিতা পড়া। পরের কবিতা কলকাতা। এই কলকাতা থেকে আমি সত্যি সত্যি একদিন পালিয়ে যাব। কলকাতায় শুধু কাচের গ্লাস ভাঙার শব্দ, ছুরি আর কাঁটা চামচের মেঝেতে ছড়িয়ে পড়ার শব্দ। এখানে থাকবো না আমি। অদ্ভুত একটা ঘড়ির নিচে বসে মেয়েরা দিন রাত শুধু পশম বনে এখানে। তাহলে দেখুন, আমরা প্রথম যে কবিতাটা পড়েছিলাম আনন্দ, সেখানে তিনি বলছেন যে আর পাখিরা আমার জন্য উড়তে উড়তে নিয়ে আসবে কলকাতার খবর। এই যে পাখিরা কলকাতার খবর নিয়ে আসবে, এই আনন্দের জন্যে, আনন্দ প্রাপ্তির জন্য মৃত্যুর পরেও তিনি কবিতা লিখে আমাদেরকে পাঠাবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ কলকাতাকে তিনি এতটাই ভালোবাসেন। আবার এই কলকাতা কবিতাতে দেখা যাচ্ছে যে তিনি কলকাতা থেকে পালিয়ে যেতে চাইছেন। এই ছোট্ট 5 লাইনের কবিতাটির মধ্যে কোথাও যেন কলকাতায় এমন কিছু নেই যার জন্য কলকাতায় থাকা যায়। কলকাতায় শুধু কাচের গিলাস ভাঙার শব্দ, ছুরি কাঁটা চামচ মেঝে ময় ছড়িয়ে পড়ছে, আর কিছু মেয়ে যাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই, যাদের কোনো শরীরী ভাষা নেই, যাদের দৃষ্টিতে কোনো ভাষা নেই, যাদের মুখে হয়তো কোনো ভাষা নেই, তারা দিনরাত নীরবে শুধু পশম বুনে চলেছে। এমন কলকাতায় তিনি থাকতে চান না। পরের কবিতাটি পড়ব, কে জানলা খুলল। যে মেয়েটি আমাকে খুব ভালোবাসতো, তার স্বামীকে গতকাল কুকুরে কামড়েছে। ডাক্তার আর ওষুধ নিয়ে সে এখন ব্যস্ত। ভিড় ভর্তি রাস্তায় দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগে না। অন্ধকার সিগারেটের দোকান থেকে আমি এখন উড়ে চলেছি দূরে। ওই দূরে দেবুর বউ এখন কাসুন্দি কিনছে। আমি সুখী, আমি ভুলে যাচ্ছি সমস্ত কিছু। ভুলে যাওয়ার সুখ। এই কাব্যগ্রন্থে 40টা কবিতা আছে। আমরা নিশ্চয়ই 40টা কবিতাই পড়ব না। এখন যে কবিতাটি পড়ব, জীবনানন্দ দাশ স্মরণে। তার কথা মনে এলে পাঠাই না টেলিগ্রাম, শুধু এক আলো জ্বলে ওঠে এবং হৃদয়ে দেখি সন্ধি পতাকার মতো সাদা। ঘুমোইনি কাল রাতে এবং আগেরও রাতে, তবু ক্লান্তি নেই। অফিসে যাব না আর, আমি জানি ও আলো আমার জন্য নয়। সাধারণ মানুষের সাধারণ রুটিনেই কত যে বছর। প্রায় 1 মাস পরে চুরির তদন্তে আজ পুলিশ এসেছে। ট্রাম লাইন তাকে আজ খুঁজছেন সবাই। মোলায়েম কচকচি ধুয়ে দিয়ে 100 বর্ষ পরে তার
বসত বাড়ি হবে জাতীয়করণ। 100 বছর পরে কবির বাড়ি জাতীয়করণ করা হবে, তখন কবি মূল্য পেলেও পেতে পারেন। পরের কবিতাটি হাড়। দুপুর যায় আর সারা শরীরে ফোস্কা পড়ে। হাড়গুলো হলকায় চিত হয়ে থাকে, হয়তো মায়া জীবনের দিকে ফিরে যেতে চায় আবার। 7টা ভুল এসে মাথায় অনবরত আঘাত করে। আগামী সোমবারে আমি চাই না হাড়গুলো নিয়ে আবার কথাবার্তা হোক, বরং একটা জীবনবোধ যা অপরকে বেঁচে থাকতে অনুরোধ করে, যদিও হাড়গুলো এদিক ওদিক ছড়িয়েই থাকে শুধু। জীবনীর কিছুটা। স্বাভাবিকতার খোঁজে জলঝড়ে আমিও হেঁটেছিলাম খুব, অন্ধ আজ দগ্ধ হয়ে গেছি। আলো সকালের ঢেউ সুগন্ধ ছড়িয়ে এসে বলে, জাগো, গান গাও। এ শালার নিঃসঙ্গতা তবু কাটে না। কি অস্বাভাবিকতার গর্তে পড়ে আছি। নির্জীব জীবনটাকে সুটকেসে পুরে রেখে দেব, ভাসিয়ে দেব কি জলে, যদি ফেরে কোনোদিন প্রাণ। হতাশা, নৈরাজ্য, এমন যে আমি। এই কবিতাটি পড়েই শেষ করব আজকের কবিতা পাঠের সময়টুকু। এমন যে আমি। হয়তো আরো অনেক ভালো কবিতা এই কাব্যগ্রন্থের মধ্যে পড়া যেতে পারত, ধরা যেতে পারত, কিন্তু একদিনে সেটা করাটা সমীচীন হবে না। আর আমি তো পড়তেও ভালো পারি না, সেটাও তো মাথায় রাখতে হবে। এমন যে আমি। মুন্ডু নেই, এমন যে আমি রাস্তায় বেরিয়ে, আচ্ছা কি করব, কি করতে পারি। যদিও আমার মনে হয় সবকিছু, সমস্ত কিছু দেখতে পাবো আমি। প্রতিবেশীদের সঙ্গে দেখা হলে আমি জানি আয়নায় ফুটে উঠবে রেখা। হরিণীর সঙ্গে দেখা হবে। মুন্ডু নেই, এভাবে এমন ভাবে হাঁটতে হাঁটতে একটু আধটু গান গাওয়া উচিত হবে কি? ভয় পেতে পারে কেউ। আরে আমি কি সব ভাবছি। শ্রীমান প্রতিভাবান, তার সঙ্গে দিল খোলা স্বাদের হাউসে সিগারেট কফি হরদম অনায়াসে চলতে পারে। আমার তো মনে হয় না এসব ব্যাপার আজ অন্যদের কাছে খুব একটা নাটকীয়, খুব একটা দৃষ্টিকটু হবে। ব্যাপারগুলো খুবই যেন স্বাভাবিক, সাধারণ। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, আশ্চর্য হওয়ার মতো কিছু নেই, যেমনটা তার জীবনের অভিজ্ঞতা তাকে বলেছিল। নমস্কার। আমরা ভাস্কর চক্রবর্তীর নীল রঙের গ্রহ এই বইটি থেকে ইচ্ছে মতো, খুশি মতো কয়েকটি কবিতা পড়েছি, কোনো পরিকল্পনা করে পড়িনি।